অমল শয্যাগত। অমল, পিসেমশাই, আজ আর আমার সেই জানলার কাছেও যেতে পারব না? কবিরাজ বারণ করেছে? মাধব দত্ত, হ্যাঁ বাবা, সেখানে রোজ রোজ বসে থেকেই তো তোমার ব্যামো বেড়ে গেছে। আমল, না পিসেমশাই, না, আমার ব্যামোর কথা আমি কিছুই জানি নে, কিন্তু সেখানে থাকলে আমি খুব ভালো থাকি। মাধব দত্ত, সেখানে বসে বসে তুমি এই শহরের যত রাজ্যের ছেলেবুড়ো সকলের সঙ্গেই ভাব করে নিয়েছ। আমার দরজার কাছে রোজ যেন একটা মস্ত মেলা বসে যায়। এতেও কি কখনো শরীর টেকে? দেখো দেখি আজ তোমার মুখখানা কিরকম ফ্যাকাশে হয়ে গেছে। অমূল, পিছে মশাই, আমার সেই ফকির হয়তো আজ আমাকে জানলার কাছে না দেখতে পেয়ে চলে যাবে। মাধব দত্ত, তোমার আবার ফকির কে? অমল, সেই যে রোজ আমার কাছে এসে নানা দেশ বিদেশের কথা বলে যায়, শুনতে আমার ভারী ভালো লাগে। মাধব দত্ত, কই, আমি তো কোনো ফকিরকে জানি নে। অমল, এই ঠিক তার আসবার সময় হয়েছে। তোমার পায়ে পড়ি, তুমি তাকে একবার বলে এসো না, সে যেন আমার ঘরে এসে একবার বসে। ফকির বেশে ঠাকুরদার প্রবেশ। অমল, এই যে ফকির, এসো, আমার বিছানায় এসে বসো। মাধব দত্ত, এ কি, এ যে ঠাকুরদা, চোখ ঠাড়িয়া, আমি ফকির। মাধব দত্ত, তুমি যে কি নও তা তো ভেবে পাইনে। অমল, এবারে তুমি কোথায় গিয়েছিলে ফকির? ফকির, আমি ক্রৌঞ্চদ্বীপে গিয়েছিলাম, সেইখান থেকে এইমাত্র আসছি। মাধব দত্ত, ক্রৌঞ্চদ্বীপে? ফকির, এতে আশ্চর্য হও কেন? তোমাদের মতো আমাকে পেয়েছ? আমার তো যেতে কোনো খরচ নেই, আমি যেখানে খুশি যেতে পারি। অমল হাততালি দিয়া, তোমার ভারী মজা। আমি যখন ভালো হব তখন তুমি আমাকে চালা করে নেবে বলেছিলে, মনে আছে ফকির? ঠাকুরদা, খুব মনে আছে। বেড়াবার এমন সব মন্ত্র শিখিয়ে দেব যে সমুদ্রে, পাহাড়ে, অরণ্যে কোথাও কিছুতে বাধা দিতে পারবে না। মাধব দত্ত, এসব কি পাগলের মতো কথা হচ্ছে তোমাদের? ঠাকুরদা, বাবা অমল, পাহাড় পর্বত সমুদ্রকে ভয় করিনে, কিন্তু তোমার এই পিসেটির সঙ্গে যদি আবার কবিরাজ এসে জোটেন, তাহলে আমার মন্ত্রকে হার মানতে হবে। অমল, না না পিসেমশাই, তুমি কবিরাজকে কিচ্ছু বলো না। এখন আমি এইখানেই শুয়ে থাকব, কিচ্ছু করব না। কিন্তু যেদিন আমি ভালো হব, সেই দিনই আমি ফকিরের মন্ত্র নিয়ে চলে যাব। নদী, পাহাড়, সমুদ্রে আমাকে আর ধরে রাখতে পারবে না। যায়। মাধব দত্ত, ছি বাবা, কেবলই অমন যাই যাই করতে নেই। শুনলে আমার মন কেমন খারাপ হয়। অমল, ক্রৌঞ্চদ্বীপ কি রকম দ্বীপ আমাকে বলো না ফকির? ঠাকুরদা, সে ভারী আশ্চর্য জায়গা, সে পাখিদের দেশ, সেখানে মানুষ নেই, তারা কথা কয় না, চলে না, তারা গান গায় আর ওড়ে। অমল, বাহ, কি চমৎকার, সমুদ্রের ধারে? ঠাকুরদা, সমুদ্রের ধারে বই কি? অমল, সব নীল রঙের পাহাড় আছে। ঠাকুরদা, নীল পাহাড়েই তো তাদের বাসা। সন্ধ্যের সময় সেই পাহাড়ের ওপর সূর্যাস্তের আলো এসে পড়ে, আর ঝাঁকে ঝাঁকে সবুজ রঙের পাখি তাদের বাসায় ফিরে আসতে থাকে। সেই আকাশের রঙে, পাখির রঙে, পাহাড়ের রঙে সে এক কাণ্ড হয়ে ওঠে। অমল, পাহাড়ে ঝর্ণা আছে? ঠাকুরদা, বিলক্ষণ, ঝর্ণা না থাকলে কি চলে? একেবারে হিরে গালিয়ে ঢেলে দিচ্ছে, আর তার কি নৃত্য! নুড়িগুলোকে ঠুং ঠাং করে বাজাতে বাজাতে, কেবলই কল কল ঝড় ঝড় করতে করতে ঝর্ণাটি সমুদ্রের মধ্যে গিয়ে ঝাঁপ দিয়ে পড়ছে। কোনো কবিরাজের বাবার সাধ্য নেই তাকে এক দণ্ড কোথাও আটকে রাখে। পাখিগুলো আমাকে নিতান্ত তুচ্ছ একটা মানুষ বলে যদি এক ঘরে করে না রাখত, তাইলে ওই ঝর্ণার ধারে তাদের হাজার হাজার বাসার একপাশে বাসা বেঁধে সমুদ্রের ঢেউ দেখে দেখে সমস্ত দিনটা কাটিয়ে দিতুম। অমল, আমি যদি পাখি হতুম তাহলে? ঠাকুরদা, তাহলে একটা ভারী মুশকিল হতো।
শুনলুম তুমি নাকি দইওয়ালাকে বলে রেখেছ বড় হলে তুমি দই বিক্রি করবে। পাখিদের মধ্যে তোমার দইয়ের ব্যবসাটা তেমন বেশ জমত না। বোধহয় ওতে তোমার কিছু লোকসানই হতো। আর তো আমার চলল না, আমাকে শুদ্ধ তোমরা খেপিয়ে দেবে দেখছি। আমি চললুম। অমল, পিসেমশায়, আমার দইওয়ালা এসে চলে গেছে? গেছে বই কি, তোমার ওই শখের ফকিরের তল্পি বয়ে ক্রোইঞ্চ দ্বীপের পাখির বাসায় উড়ে বেড়ালে তার তো পেট চলে না। সে তোমার জন্য এক ভাঁড় দই রেখে গেছে। ভুলে গেছে তাদের গ্রামে তার বঞ্ঝির বিয়ে, তাই সে কলমিপাড়ায় বাঁশির ফরমাস দিতে যাচ্ছে, তাই বড় ব্যস্ত আছে। অমল, সে যে বলেছিল আমার সঙ্গে তার ছোট বঞ্ঝিটির বিয়ে দেবে। ঠাকুরদা, তবে তো বড় মুশকিল দেখছি। অমল, বলেছিল সে আমার টুকটুকে বউ হবে, তার নাকে নোলক, তার লাল ডুরে শাড়ি। সে সকালবেলা নিজের হাতে কালো গরু দুয়ে নতুন মাটির ভাঁড়ে আমাকে ফেনা শুদ্ধ দুধ খাওয়াবে, আর সন্ধ্যের সময় গোয়াল ঘরে প্রদীপ দেখিয়ে এসে আমার কাছে বসে 7 ভাই চম্পার গল্প করবে। ঠাকুরদা, বা, খাসা বউ তো। আমি যে ফকির মানুষ, আমারই লোভ হয়। তা বাবা, ভয় নেই, এবারকার মতো বিয়ে দিক না। আমি তোমাকে বলছি, তোমার দরকার হলে কোনোদিন ওর ঘরে বঞ্ঝির অভাব হবে না। মাধব দত্ত, যাও যাও। অমল, ফকির, পিসেমশাই তো গিয়েছেন, এইবার আমাকে চুপি চুপি বলো না, ডাকঘরে কি আমার নামে রাজার চিঠি এসেছে? ঠাকুরদা, শুনেছি তো, তার চিঠি রওনা হয়ে বেরিয়েছে। সেই চিঠি এখন পথে আছে। অমল, পথে? কোন পথে? সেই যে বৃষ্টি হয়ে আকাশ পরিষ্কার হয়ে গেলে অনেক দূরে দেখা যায়, সেই ঘন বনের পথে। ঠাকুরদা, তবে তো তুমি সব জানো দেখছি, সেই পথেই তো। অমল, আমি সব জানি ফকির। ঠাকুরদা, তাই তো দেখতে পাচ্ছি। কেমন করে জানলে? অমল, তা আমি জানি নে। আমি যেন চোখের সামনে দেখতে পাই, মনে হয় যেন আমি অনেকবার দেখেছি, সে অনেক দিন আগে। কতদিন তা মনে পড়ে না। বলবো, আমি দেখতে পাচ্ছি রাজার ডাক হরকরা পাহাড়ের ওপর থেকে একলা কেবলই নেমে আসছে। বাঁ হাতে তার লণ্ঠন, কাঁধে তার চিঠির থলি। কত দিন কত রাত ধরে সে কেবলই নেমে আসছে। পাহাড়ের পায়ের কাছে ঝর্নার পথ যেখানে ফুরিয়েছে, সেখানে বাঁকা নদীর পথ ধরে সে কেবলই চলে আসছে। নদীর ধারে জোয়ারির ক্ষেত, তারই সরু গলির ভিতর দিয়ে সে কেবলই আসছে। তারপরে আখের ক্ষেত, সে আখের ক্ষেতের পাশ দিয়ে উঁচু আল চলে গিয়েছে, সেই আলের উপর দিয়ে সে কেবলই চলে আসছে। রাত দিন একলাটি চলে আসছে। ক্ষেতের মধ্যে ঝিঝি পোকা ডাকছে। নদীর ধারে একটিও মানুষ নেই, কেবল কাদাখোঁচা লেজ দুলিয়ে দুলিয়ে বেড়াচ্ছে। আমি সমস্ত দেখতে পাচ্ছি। যতই সে আসছে দেখছি, আমার বুকের ভিতরে ভারী খুশি হয়ে উঠছে। পাচ্ছি। ঠাকুরদা, অমন নবীন চোখ তো আমার নেই, তবু তোমার দেখার সঙ্গে সঙ্গে আমিও দেখতে পাচ্ছি। অমল, আচ্ছা ফকির, যার ডাকঘর তুমি, সেই রাজাকে জানো? ঠাকুরদা, জানি বই কি, আমি যে তার কাছে রোজ ভিক্ষা নিতে যাই। অমল, সে তো বেশ। আমি ভালো হয়ে উঠলে আমিও তার কাছে ভিক্ষা নিতে যাব, পারব না? দেবেন। ঠাকুরদা, বাবা, তোমার আর ভিক্ষার দরকার হবে না, তিনি তোমাকে যা দেবেন অমনিই দিয়ে। অমল, না না, আমি তার দরজার সামনে পথের ধারে দাঁড়িয়ে জয় হোক বলে ভিক্ষা চাইব। আমি খঞ্জনি বাজিয়ে নাচব, সেই বেশ হবে না? ঠাকুরদা, সে খুব ভালো হবে। তোমাকে সঙ্গে করে নিয়ে গেলে আমারও পেট ভরে ভিক্ষা মিলবে। তুমি কি ভিক্ষা চাইবে? অমল, আমি বলবো, আমাকে তোমার ডাক হরকরা করে দাও। আমি অমনি লণ্ঠন হাতে ঘরে ঘরে তোমার চিঠি বিলি করে বেড়াবো। জানো, ও ফকির, আমাকে একজন বলেছে আমি ভালো হয়ে উঠলে সে আমাকে ভিক্ষে করতে শেখাবে। আমি তার সঙ্গে যেখানেই খুশি ভিক্ষে করে বেড়াবো।
ঠাকুরদা কে বলো দেখি? অমল ছিদাম। কোন ছিদাম? অমল সেই যে অন্ধ খোড়া। সে রোজ আমার জানলার কাছে আসে। ঠিক আমার মতো একজন ছেলে তাকে চাকার গাড়িতে করে ঠেলে ঠেলে নিয়ে বেড়ায়। আমি তাকে বলেছি আমি ভালো হয়ে উঠলে তাকে ঠেলে ঠেলে নিয়ে বেড়াবো। ঠাকুরদা সে তো বেশ মজা হবে দেখছি। অমল সেই আমাকে বলেছে কেমন করে ভিক্ষা করতে হয় আমাকে শিখিয়ে দেবে। পিসেমশাইকে আমি বলি ওকে ভিক্ষা দিতে, তিনি বলেন ও মিথ্যা কানা, মিথ্যা খোঁড়া। আচ্ছা, ও যেন মিথ্যা কানাই হলো, কিন্তু চোখে দেখতে পায় না, সেটা তো সত্যি। ঠাকুরদা ঠিক বলেছ বাবা, ওর মধ্যে সত্যি হচ্ছে ওইটুকুই যে ও চোখে দেখতে পায় না। তা ওকে কানা বলো আর নাই বলো, তা ও ভিক্ষা পায় না, তবে তোমার কাছে বসে থাকে কি করতে? অমল ওকে যে আমি শোনাই কোথায় কি আছে, বেচারা দেখতে পায় না। তুমি যেসব দেশের কথা আমাকে বলো সেসব আমি ওকে শুনিয়ে দিই। তুমি সেদিন আমাকে সেই যে হালকা দেশের কথা বলেছিলে, যেখানে কোনো জিনিসের কোনো ভার নেই, যেখানে একটু লাফ দিলেই অমনি পাহাড় ডিঙিয়ে চলে যাওয়া যায়, সেই হালকা দেশের কথা শুনে ও ভারী খুশি হয়ে উঠেছিল। আচ্ছা ফকির, সে দেশে কোন দিক দিয়ে যাওয়া যায়? ঠাকুরদা ভিতরের দিক দিয়ে সে একটা রাস্তা আছে, সে হয়তো খুঁজে পাওয়া শক্ত। অমল ও বেচারা যে অন্ধ, ও হয়তো দেখতেই পাবে না, ওকে কেবল ভিক্ষাই করে বেড়াতে হবে, তাই নিয়ে ও দুঃখ করছিল। আমি ওকে বললুম, ভিক্ষা করতে গিয়ে তুমি যে কত বেড়াতে পাও, সবাই তো সে পায় না। ঠাকুরদা বাহ বাহ, ঘরে বসে থাকলেই বা এত কিসের দুঃখ? অমল না না, দুঃখ নেই। প্রথমে যখন আমাকে ঘরের মধ্যে বসিয়ে রেখে দিয়েছিল, আমার মনে হয়েছিল যেন দিন ফুরোচ্ছে না। আমাদের রাজার ডাকঘর দেখে অবধি এখন আমার রোজই ভালো লাগে। এই ঘরের মধ্যে বসে বসেই ভালো লাগে। একদিন আমার চিঠি এসে পৌঁছবে, সে কথা মনে করলেই আমি খুব খুশি হয়ে চুপ করে বসে থাকতে পারি। কিন্তু রাজার চিঠিতে কি যে লেখা থাকবে তা তো আমি জানি নে। তা নাই জানলে তোমার নামটি তো লেখা থাকবে, তা হলেই হল। মাধব দত্তের প্রবেশ। মাধব দত্ত, তোমরা দুজনে মিলে একই ফেসাদ বাঁধিয়ে বসে আছো বলা দেখি। ঠাকুরদা কেন, হয়েছে কি? মাধব দত্ত, শুনছি তোমরা নাকি রটিয়েছ রাজা তোমাদেরই চিঠি লিখবেন বলে ডাকঘর বসিয়েছেন। ঠাকুরদা তাতে হয়েছে কি? মাধব দত্ত আমাদের পঞ্চানন মোড়ল সেই কথাটি রাজার কাছে লাগিয়ে বেনামি চিঠি লিখে দিয়েছে। ঠাকুরদা সকল কথাই রাজার কানে ওঠে, সে কি আমরা জানি নে? মাধব দত্ত তবে সামলে চলো না কেন? রাজা বাদশার নাম করে অমন যা তা কথা মুখে আনো কেন? তোমরা যে আমাকে সুস্থ মুশকিলে ফেলবে। অমল ফকির, রাজা কি রাগ করবে? ঠাকুরদা অমনি বললেই হলো, রাগ করবে। কেমন রাগ করে দেখি না? আমার মতো ফকির আর তোমার মতো ছেলের ওপর রাগ করে সে কেমন রাজাগিরি ফলায় তা দেখা যাবে। অমল ফকির, আজ সকালবেলা থেকে আমার চোখের ওপর থেকে থেকে অন্ধকার হয়ে আসছে, মনে হচ্ছে সব যেন স্বপ্ন। একেবারে চুপ করে থাকতে ইচ্ছে করছে, কথা কইতে আর ইচ্ছে করছে না। রাজার চিঠি কি আসবে না? এখনই এই ঘর যদি সব মিলিয়ে যায়, যদি। মাধব দত্ত দোহাই কবিরাজ মশাই, চক্রধর দত্তের কথা রেখে দিন, এখন বলুন ব্যাপারখানা কি? কবিরাজ বোধ হচ্ছে আর ধরে রাখা যাবে না। আমি তো নিষেধ করে গিয়েছিলুম, কিন্তু বোধ হচ্ছে বাইরের হাওয়া লেগেছে। মাধব দত্ত না কবিরাজ মশাই, আমি ওকে খুব করেই চারিদিক থেকে আগলে সামলে রেখেছি, ওকে বাইরে যেতে দিই নে, দরজা তো প্রায়ই বন্ধ রাখি। কবিরাজ হঠাৎ আজ একটা কেমন হাওয়া দিয়েছে, আমি দেখে এলুম তোমাদের সদর দরজার ভিতর দিয়ে হু হু করে হাওয়া বইছে। ওটা একেবারেই ভালো নয়। ও দরজাটা বেশ ভালো করে তালাচাবি বন্ধ করে দাও, না হয় দিন ২-৩ তোমাদের এখানে লোক আনাগোনা বন্ধই থাক না। যদি কেউ এসে পড়ে, খিড়কি দরজা আছে, ওই যে জানলা দিয়ে সূর্যাস্তের আভাটা আসছে, ওটাও বন্ধ করে দাও,
ওতে রোগীকে বড় জাগিয়ে রেখে দেয়। মাধব দত্ত অমল চোখ বুজে রয়েছে, বোধহয় ঘুমোচ্ছে। ওর মুখ থেকে মনে হয় যেন, কবিরাজ মশাই, যে আপনার নয় তাকে ঘরে এলে রাখলুম, তাকে ভালোবাসলুম, এখন বুঝি আর তাকে রাখতে পারব না। কবিরাজ, ও কি, তোমার ঘরে যে মোড়ল আসছে, এ কি উৎপাত! আমি আসি ভাই, কিন্তু তুমি যাও, এখনই ভালো করে দরজাটা বন্ধ করে দাও। আমি বাড়ি গিয়েই একটা বিষ বড়ি পাঠিয়ে দিচ্ছি, সেইটে খাইয়ে দেখো, যদি রাখবার হয় তো সেইটেতেই টেনে রাখতে পারবে। মোড়লের প্রবেশ। কিরে ছোড়া! ঠাকুরদা তাড়াতাড়ি উঠিয়া দাঁড়াইয়া, আরে আরে চুপ চুপ। অমল, না ফকির, তুমি ভাবছ আমি ঘুমোচ্ছি। আমি ঘুমোইনি, আমি সব শুনছি। আমি যেন অনেক দূরের কথাও শুনতে পাচ্ছি। আমার মনে হচ্ছে আমার মা, আমার বাবা যেন শিওরের কাছে কথা করছেন। মাধব দত্তের প্রবেশ। মোড়ল, ওহে মাধব দত্ত, আজকাল তোমাদের যে খুব বড় বড় লোকের সঙ্গে সম্বন্ধ। বলেন কি মোড়ল মশাই, এমন পরিহাস করবেন না, আমরা নিতান্তই সামান্য লোক। তোমাদের এই ছেলেটি যে রাজার চিঠির জন্য অপেক্ষা করে আছে। ও ছেলে মানুষ, ও পাগল, ওর কথা কি ধরতে আছে? মোড়ল, না না, এতে আর আশ্চর্য কি? তোমাদের মতো এমন যোগ্য ঘর রাজা পাবেন কোথায়? সেই জন্যেই দেখছ না, ঠিক তোমাদের জানলার সামনেই রাজার নতুন ডাকঘর বসেছে। ওরে ছোড়া, তোর নামে রাজার চিঠি এসেছে যে। অমল চমকিয়া উঠিয়া বলিল, সত্যি? মোড়ল, এ কি সত্যি না হয়ে যায়? তোমার সঙ্গে রাজার বন্ধুত্ব, একখানা অক্ষরশূন্য কাগজ দিয়া। এই যে তার চিঠি। অমল, আমাকে ঠাট্টা করো না। ফকির, ফকির, তুমি বলো না, এই কি সত্যি তার চিঠি? ঠাকুরদা, হ্যাঁ বাবা, আমি ফকির, তোমাকে বলছি এই সত্য তার চিঠি। অমল, কিন্তু আমি যে এতে কিছুই দেখতে পাচ্ছি নে, আমার চোখে আজ সব সাদা হয়ে গেছে। মোড়ল মশাই, বলে দাও না এই চিঠিতে কি লেখা আছে। মোড়ল লিখছেন, আমি আজকালের মধ্যেই তোমাদের বাড়িতে যাচ্ছি। আমার জন্যে তোমাদের মুড়ি মুরকির ভোগ তৈরি করে রেখো। রাজভবন আর আমার একদণ্ড ভালো লাগছে না। মাধব দত্ত হাত জোড় করিয়া, মোড়ল মশাই, দোহাই আপনার, এসব কথা নিয়ে পরিহাস করিবেন না। ঠাপরদা, পরিহাস? কিসের পরিহাস? পরিহাস করেন এমন সাধ্য আছে ওর? মাধব, আরে ঠাকুরদা, তুমিও খেপে গেলে নাকি? ঠাকুরদা, হ্যাঁ, আমি খেপেছি, তাই আজ এই সাদা কাগজে অক্ষর দেখতে পাচ্ছি। রাজা লিখছেন তিনি স্বয়ং অমলকে দেখতে আসছেন, তিনি তার রাজ কবিরাজকেও সঙ্গে করে আনছেন। অমল, ওই যে ফকির, তার বাজনা বাজছে, শুনতে পাচ্ছ না? মোড়ল, উনি আরও একটু না খেপলে তো শুনতে পাবেন না। মোড়ল মশাই, আমি মনে করতুম তুমি আমার উপর রাগ করেছ, তুমি আমাকে ভালোবাসো না। তুমি যে সত্যি রাজার চিঠি আনবে এ আমি মনে করিনি। দাও, আমাকে তোমার পায়ের ধুলো দাও। মোড়ল, না, এ ছেলেটার ভক্তি শ্রদ্ধা আছে, বুদ্ধি নেই বটে, কিন্তু মনটা ভালো। অমল, এতক্ষণে 4 প্রহর হয়ে গেছে বোধ হয়। ওই যে ঢং 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 ঢং, সন্ধ্যা তারা কি উঠেছে ফকির? আমি কেন দেখতে পাচ্ছি নে? ঠাকুরদা, ওরা যে জানলা বন্ধ করে দিয়েছে, আমি খুলে দিচ্ছি। বাহিরে দ্বারে আঘাত। মাধব দত্ত, ওকেও, এ কি উৎপাত? বাহির হইতে, খোলো দ্বার। মাধব দত্ত, কে তোমরা? বাহির হইতে, খোলো দ্বার। মাধব দত্ত, মোড়ল মশাই, এ তো ডাকাত নয়। মোড়ল, কে রে? আমি পঞ্চানন মোড়ল। তোদের মনে ভয় নেই নাকি? দেখো একবার, শব্দ থেমেছে। পঞ্চাননের আওয়াজ পেলে আর রক্ষা নেই, যত বড় ডাকাতি হোক না। মাধব দত্ত জানলা দিয়ে মুখ বাড়াইয়া, দ্বার যে ভেঙে ফেলেছে, তাই আর শব্দ নেই। রাজদূতের প্রবেশ। মহারাজ আজ রাত্রে আসবেন,
মোড়ল কি সর্বনাশ! অমল কত রাত্রি দূত, কত রাত্রে? দূত আজ 2 প্রহর রাত্রে। অমল যখন আমার বন্ধু প্রহরী নগরের সিংহধারে ঘণ্টা বাজাবে, ঢং 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 ঢং, তখন? দূত হ্যাঁ, তখন রাজা তার বালক বন্ধুটিকে দেখবার জন্যে তার সকলের চেয়ে বড় কবিরাজকে পাঠিয়েছেন। রাজকবিরাজের প্রবেশ। এ কি, চারিদিকে সমস্তই যে বন্ধ! খুলে দাও, খুলে দাও, যত দ্বার জানলা আছে সব খুলে দাও। অমলের গায়ে হাত দিয়া, বাবা কেমন বোধ করছো? অমল খুব ভালো কবিরাজ মশাই, আমার আর কোনো অসুখ নেই, কোনো বেদনা নেই। হাহ, সব খুলে দিয়েছ, সব তারাগুলি দেখতে পাচ্ছি, অন্ধকারের ওপারকার সব তারা। রাজকবিরাজ অর্ধরাত্রে যখন রাজা আসবেন, তখন তুমি বিছানা ছেড়ে উঠে তার সঙ্গে বেরোতে পারবে? পারব, আমি পারব, বেরোতে পারলে আমি বাঁচি। আমি রাজাকে বলবো, এই অন্ধকার আকাশে ধ্রুব তারাটিকে দেখিয়ে দাও। আমি সে তারা বোধহয় কতবার দেখেছি, কিন্তু সে যে কোনটা সে তো আমি চিনি নে। রাজকবিরাজ তিনি সব চিনিয়ে দেবেন। মাধবের প্রতি, এই ঘরটি রাজার আগমনের জন্যে পরিষ্কার করে ফুল দিয়ে সাজিয়ে রাখো। মড়লকে নির্দেশ করিয়া, ওই লোকটিকে তো এ ঘরে রাখা চলবে না। না না কবিরাজ মশাই, উনি আমার বন্ধু, তোমরা যখন আসনি উনিই আমাকে রাজার চিঠি এনে দিয়েছিলেন। রাজকবিরাজ আচ্ছা বাবা, উনি যখন তোমার বন্ধু তখন উনিও এ ঘরে রইলেন। মাধব দত্ত অমলের কানে কানে, বাবা রাজা তোমাকে ভালোবাসেন, তিনি স্বয়ং আজ আসছেন, তাঁর কাছে আজ কিছু প্রার্থনা করো। আমাদের অবস্থা তা ভালো নয়, জানো তো সব। অমল সে আমি সব ঠিক করে রেখেছি পিসে মশাই, সে তোমার কোনো ভাবনা নেই। মাধব দত্ত কি ঠিক করেছ বাবা? অমল আমি তার কাছে চাইব তিনি যেন আমাকে তার ডাকঘরের হরকরা করে দেন, আমি দেশে দেশে ঘরে ঘরে তার চিঠি বিলি করব। মাধব দত্ত ললাটে করাঘাত করিয়া, হায় আমার কপাল! অমল পিসে মশাই, রাজা আসবেন, তার জন্যে কি ভোগ তলিয়ে রাখবে? দূত তিনি বলে দিয়েছেন তোমাদের এখানে তার মুড়িমুরকির ভোগ হবে। অমল মুড়িমুরকি? মোড়ল মশাই, তুমি তো আগেই বলে দিয়েছিলে রাজার সব খবরই তুমি জানো, আমরা তো কিছুই জানতুম না। মোড়ল আমার বাড়িতে যদি লোক পাঠিয়ে দাও তাহলে রাজার জন্যে ভালো ভালো কিছু। রাজকবিরাজ কোনো দরকার নেই, এইবার তোমরা সকলে স্থির হও। এলো এলো, ওর ঘুম এলো। আমি বালকের শিয়রের কাছে বসব, ওর ঘুম আসছে। প্রদীপের আলো নিভিয়ে দাও, এখন আকাশের তারাটি থেকে আলো আসুক, ওর ঘুম এসেছে। মাধব দত্ত ঠাকুরদা, তুমি অমন মূর্তিটির মতো হাত জোর করে নীরব হয়ে আছো কেন? আমার কেমন ভয় হচ্ছে। এই যা দেখছি, এসব কি ভালো লক্ষণ? এরা আমার ঘর অন্ধকার করে দিচ্ছে কেন? তারার আলোতে আমার কি হবে? ঠাকুরদা চুপ করো, অবিশ্বাসী কথা কইও না। সুধার প্রবেশ। সুধা, অমল, রাজকবিরাজ, ও ঘুমিয়ে পড়েছে। সুধা, আমি যে ওর জন্যে ফুল এনেছি, ওর হাতে কি দিতে পারব না? রাজকবিরাজ, আচ্ছা দাও তোমার ফুল। ও কখন জাগবে? রাজকবিরাজ এখনই, যখন রাজা এসে ওকে ডাকবেন। সুধা, তখন তোমরা ওকে একটি কথা কানে কানে বলে দেবে। রাজকবিরাজ কি বলবো? সুধা, বলো যে সুধা তোমাকে ভোলেনি। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন।